आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখিকা বেগম রোকেয়ার হিমালয় দর্শন এই প্রবন্ধের বাকি অংশ। এর আগে অনলাইন ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছে হিমালয় দর্শনের প্রায় অর্ধেক লাইন ধরে ব্যাখ্যা করা হয়ে গেছে এবং ব্যাখ্যা করার সময় যে যে লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন আমি বলে দিয়েছি। তার উত্তর তোমাদের প্রত্যেকের তৈরি করার কথা। অনেকের প্রায় তৈরি হয়ে গেছে, যাদের তৈরি হয়নি তারা তৈরি করে ফেলো। আজকের আলোচনা হবে তার পরবর্তী অংশ নিয়ে। আমি কোনো কাজ করিতে পারি না, এই পর্যন্ত আমাদের আলোচনা করা হয়ে গিয়েছিল। এর পরের অংশ আলোচনা হবে। তো আগের দিনের মতো আজকেরও লাইন ধরে আলোচনা করতে গিয়ে যে যে লাইনগুলো থেকে এমসিকিউর প্রশ্ন হবে সেগুলোকে আমি ব্র্যাকেটে রাখতে বলবো, তোমরা ব্র্যাকেটে রাখবে। আর যে লাইনগুলো থেকে এসএকিউর প্রশ্ন হবে সেগুলোকে দাগ দিতে বলবো, দাগ দেবে বইতে। তারপরে প্রশ্নগুলো আমি বলে দেবো, প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। হ্যাঁ বলো, কে কি বলছো? আমি কোনো কাজ করিতে পারি না। লেখিকা বেগম রোকেয়া হিমালয় দর্শন করতে গিয়ে, হিমালয়ের পার্বত্য অঞ্চলে গিয়ে হিমালয়ের যে অপূর্ব শোভা বা সৌন্দর্য তিনি দর্শন করেছেন, সেই অপূর্ব সৌন্দর্য বা শোভা দর্শন করতে গিয়ে তিনি আত্মহারা হয়ে গেছেন। বিশেষ করে মেঘ রৌদ্রের লুকোচুরি খেলা, বিশেষ করে মেঘ বায়ুর নিজেদের মধ্যে লুকোচুরি খেলা, কিংবা যখন সূর্য অস্ত যাচ্ছে তখন পাহাড়ের গায়ে আর মেঘের উপরে সূর্যাস্তের যে সুবর্ণ অর্থাৎ সোনার রং ঢেলে দিয়ে সূর্যাস্ত হচ্ছে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে বা বিদায় নিচ্ছে। তো এই রকম মনোমুগ্ধকর পরিবেশ, এরকম মনোহর পরিবেশ লেখিকাকে এতটা বিমুগ্ধ করে রাখে যে লেখিকা আত্মহারা হয়ে থাকেন। তিনি যেন কোথায় হারিয়ে যান, তার যেন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, তাও মনে হচ্ছে যে এমন সৌন্দর্য যুগ যুগান্তর ধরে বসে বসে যদি উপলব্ধি করেন তাও তার যে আশ, তার যে আশা, সে আশা পূরণ হবে না। এই পর্যন্ত আমার হয়েছিল আলোচনা। এরপরে দেখো, মনে পড়ে একবার মহিলায় ঢেকি শাকের কথা পাঠ করিয়াছি। এই লাইনটাকে তোমরা দাগ দেবে। লেখিকার একবার মনে পড়ে মহিলায়, মহিলা পত্রিকার কথা বলা হয়েছে। মহিলা পত্রিকায় একবার ঢেকি শাক সম্পর্কে লেখা প্রকাশিত হয়েছিল। লেখিকা সেই ঢেকি শাক সম্পর্কে মহিলা পত্রিকায় পড়েছিলেন। তো মহিলা পত্রিকায় তিনি ঢেকি শাক সম্পর্কে কি পড়েছিলেন, এইটা তোমাদের প্রশ্ন। তাহলে লাইনটা আবার বলছি, মনে পড়ে একবার মহিলায় ঢেকি শাকের কথা পাঠ করিয়াছি। এবার তোমরা প্রশ্নটা লেখো যে কে মহিলায় ঢেকি শাকের সম্পর্কে কি পড়েছিলেন। লেখা হয়েছে কে মহিলায় ঢেকি শাক সম্পর্কে কি পাঠ করেছিলেন বা কি পড়েছিলেন। হ্যাঁ স্যার। দেখো, ওকে, এখান থেকে আর একটা প্রশ্ন লিখবে, মহিলা কি। মহিলা কি আলাদা আলাদা করে লিখবে। 1 নম্বরের এসএকিউর প্রশ্ন, মহিলা কি। মহিলা কি বলতে আবার উল্টোপাল্টা লিখে দিও না যে নারী সম্পর্কে। এখানে হিমালয় দর্শন প্রবন্ধে মহিলা কি বলা হয়েছে সেই সম্পর্কে লিখবে। তো মহিলা কি এর আগে আলোচনা করা হয়েছে যে মহিলা একটি পত্রিকা, মাসে একবার করে প্রকাশিত হতো, তাই এটা মাসিক পত্রিকা। এটা প্রকাশিত শুরু হয়েছিল, প্রকাশকাল হচ্ছে 1897 সাল। 1897 সালে এর প্রকাশনা শুরু হয়। কয়েক বছর পর 1915 সালে এই মহিলা পত্রিকার প্রকাশনাটা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে কয়েক বছর ধরে মহিলা পত্রিকা, এটা একটা মাসিক পত্রিকা প্রকাশিত হতো। বিশেষ করে এই পত্রিকায় কি ধরনের লেখা প্রকাশিত হতো, নাম যেহেতু মহিলা পত্রিকা, বুঝতেই পারছো মহিলাদের সম্পর্কে, মহিলাদের সম্পর্কিত কোনো বিষয়, কোনো লেখাগুলো প্রকাশিত হবে সাধারণত। হ্যাঁ, মহিলাদের সম্পর্কে লেখা প্রকাশিত হতো। বিশেষ করে মহিলাদের নৈতিক
এবং আধ্যাত্মিকভাবে উন্নত করার ক্ষেত্রে এই পত্রিকার অবদান ছিল, যে মহিলারা তারা নৈতিক দিক থেকে কতখানি কিভাবে উন্নতি করবে, তারা আধ্যাত্মিকতা সম্পর্কে কীরকমভাবে নিজেদেরকে তৈরি করবে, মানে দেবতা দেবীর যে উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণ করা, অর্থাৎ ধর্মকর্ম সম্পর্কে আধ্যাত্মিকতা সম্পর্কে উন্নত করার ব্যাপারে এই পত্রিকা নানা ধরনের পরামর্শ দিত। আবার মহিলাদের বাড়িতে কাজকর্ম কিভাবে করতে হবে, সন্তানদের মানে নিজেদের ছেলেমেয়েদের কিভাবে দেখাশোনা করতে হবে, সেই সম্পর্কেও নানান দায়িত্ব কর্তব্যের কথা প্রকাশিত হতো। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন যুগ্ম সম্পাদক, দুইজন মিলে সম্পাদনা করতেন, গিরিশ চন্দ্র সেন আর ব্রজগোপাল নিয়োগী, এই দুইজন সম্পাদক ছিলেন। তো এই পত্রিকার সঙ্গে লেখিকা বেগম রোকেয়াও যুক্ত ছিলেন। তো একবার মহিলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে মহিলা পত্রিকায় কী সম্পর্কে প্রকাশিত হয়েছিল না, ঢেঁকি শাক সম্পর্কে প্রকাশিত হয়েছিল, লেখিকা সেটা পড়েছিলেন। তো লেখিকার আগে ধারণা ছিল যে ঢেঁকি শাককে তিনি গুল্ম বলে জানতেন, ক্ষুদ্র গুল্ম। ঢেঁকি শাক সম্পর্কে তো আমাদেরও ধারণা আছে, আমরা তো অনেকে ঢেঁকি শাক খাই, বেশিরভাগই তো ঢেঁকি শাকটা খাই না? ঢেঁকি শাক তো বাজারে বিক্রি হয়। এই উত্তরবঙ্গে ঢেঁকি শাক প্রচুর চাষবাস হয় না, কিন্তু ওই যে যখন দেখবে উত্তরবঙ্গে বিভিন্ন জঙ্গলের, হ্যাঁ জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তার দুদিকে ঢেঁকি শাক হয়ে থাকে, তারপরে নদীর ধারে হয়ে থাকে, প্রচুর ঢেঁকি শাক হয়ে থাকে, সেখান থেকে কেটে টেটে নিয়ে আসা হয়। তো যাই হোক, আমাদেরও ধারণা, আমরাও জানি যে ঢেঁকি শাক হচ্ছে ছোট আকৃতির গাছ, ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম, লেখিকাও তাই জানতেন। কিন্তু ভূতত্ত্ব গ্রন্থে তিনি পাঠ করেছিলেন, ভূতত্ত্ব গ্রন্থে। এই যে ভূতত্ত্ব গ্রন্থকে ব্র্যাকেটে রাখো, ভূতত্ত্ব গ্রন্থকে ব্র্যাকেটে রাখো। প্রশ্ন থাকবে, লেখিকা ভূতত্ত্ব গ্রন্থে কি পাঠ করেছিলেন? এই প্রশ্নটা তোমরা লিখে রাখো, ভূতত্ত্ব গ্রন্থে লেখিকা কি পাঠ করেছিলেন? লিখেছ? হ্যাঁ। আর ভূত মহিলা স্যার কত সালে বন্ধ হয় স্যার, সেই সালটা স্যার কি বললেন? 1915 খ্রিস্টাব্দে। তো আরেকজন স্যার সম্পাদকের নাম কি স্যার? একজন স্যার গিরিশচন্দ্র সেন, আরেকজন ব্রজগোপাল নিয়োগী, ব্রজগোপাল নিয়োগী। স্যার লাস্ট কোশ্চেনটা কি বললেন? আচ্ছা, লাস্ট কোশ্চেনটা বললাম যে ভূতত্ত্ব গ্রন্থে লেখিকা কি পাঠ করেছিলেন। প্রশ্ন হচ্ছে কি পাঠ করেছিলেন, অর্থাৎ কি পড়েছিলেন, মানে ঢেঁকি শাক সম্পর্কে তিনি ভূতত্ত্ব গ্রন্থে কি পাঠ করেছিলেন। এখানকার আরও একটা প্রশ্ন হতে পারে, লিখে রাখবে যে ভূতত্ত্ব গ্রন্থ কি, ভূতত্ত্ব গ্রন্থ কি, ভূতত্ত্ব গ্রন্থ কাকে বলা হয়, ভূতত্ত্ব গ্রন্থে কি বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশ্নটা তাহলে লিখে রাখো, ভূতত্ত্ব গ্রন্থ। এই লাইনটার আরেকটা প্রশ্ন লেখো, ভূতত্ত্ব গ্রন্থ কি। তা ভূতত্ত্ব গ্রন্থ কি আমি একটু বলে দিই। ভূতত্ত্ব গ্রন্থ হচ্ছে না বিজ্ঞানের যে শাখায় ওই ভূপৃষ্ঠ, এই যে মাটির উপরিভাগ এবং তার নিচের যে স্তরগুলো রয়েছে, ভূপৃষ্ঠের ওপরের এবং তার নিচের যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো নিয়ে আলোচনা হয় ভূতত্ত্ব গ্রন্থে। এবং যে শাখায় আলোচনা হয় সেই শাখাটা হচ্ছে ভূতত্ত্ব গ্রন্থের শাখা। এবং এখানে আরও আলোচনা হয় কি না, ওই যে ভূমির যে বিভিন্ন গঠন, ভূমিতে কি ধরনের ধাতু রয়েছে, মাটির উপাদান কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হয়। তাহলে ভূতত্ত্ব গ্রন্থে লেখিকা একবার ঢেঁকি শাক সম্পর্কে পাঠ করেছিলেন, ঢেঁকি শাক সম্পর্কে পড়েছিলেন যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল, কার্বনিফেরাস যুগে। এর আগেও আলোচনা হয়েছে কার্বনিফেরাস যুগ। তো বলো তো কার্বনিফেরাস যুগ মানে যে যুগে কি উত্তোলিত হয়েছে, কি আবিষ্কার করা হয়েছে? কার্বন, কয়লা। হ্যাঁ, কার্বন বা কয়লা উত্তোলিত হয়েছে, কার্বনিফেরাস যুগ। তো সেই কার্বনিফেরাস যুগে এটা একটা ভূতাত্ত্বিক যুগ, তো যেখানে কার্বনের উৎপত্তি হয়েছে, মানে কয়লার উৎপত্তি হয়েছে। আবার এই সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সঞ্চিত রয়েছে কয়লা, সেই কয়লা সম্পর্কে সন্ধান পাওয়া গেছে। আবার বলেছিলাম ব্যক্তবীজী উদ্ভিদ আর ফার্নের বিস্তারও ঘটেছিল এই সময়, ব্যক্তবীজী উদ্ভিদ আর ফার্ন। তো যাই হোক, কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। তরু মানে তো গাছ, বৃক্ষ, তখন ছোটোখাটো নয়, গুল্ম জাতীয় নয়, বড় বড় ঢেঁকি তরু ছিল, ঢেঁকি তরু, ঢেঁকি বৃক্ষ ছিল। এটা লেখিকা ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিলেন। এখন সেই ঢেঁকি তরু
স্বচক্ষে দেখিলাম, এই লাইনটা তোমরা দাগ দাও, এই লাইনটা দাগ দাও। এই লাইনটা বলতে এখন সেই ঢেকি তরু স্বচক্ষে দেখিলাম, এটা দাগ দাও। দাগ দিয়েছো? হ্যাঁ স্যার। এবার এটার প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো যে ঢেকি তরু স্বচক্ষে দেখার পরে লেখিকার প্রতিক্রিয়া কি? ঢেকি তরু নিজের চোখে দেখার পরে লেখিকার প্রতিক্রিয়া কি ছিল? হ্যাঁ স্যার। তো লেখিকা নিজের চোখে যখন ঢেকি তরু দেখলেন বেড়াতে এসে এই পার্বত্য অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে, তো তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, ভারী আনন্দ হইল। এই ভারী আনন্দ হইলতে দাগ দাও, ভারী আনন্দ হইল, এটা দাগ দাও, দাগ দাও। আর এটার প্রশ্ন লেখো, কার কি কারণে আনন্দ হয়েছিল? কার কি কারণে আনন্দ হয়েছিল? তরুবর 20-25 ফিট উচ্চ হইবে, 20-25 ফিট, 20 থেকে 25 ফুট উঁচু, এটাকে ব্র্যাকেটে রাখো। তরুবর এই ঢেকি তরু সম্পর্কে যা তিনি কার্বনিফেরাস যুগে পড়েছিলেন, কার্বনিফেরাস যুগে যে ঢেকু তরুর কথা পড়েছিলেন সেটা নিজের চোখে দেখলেন, তার আকৃতি, তার উচ্চতা 20 থেকে 25 ফিট। এটাকে ব্র্যাকেটে রাখবে, 20 থেকে 25 ফিট, এটাকে ব্র্যাকেটে রাখো। ওকে স্যার। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, লেখিকারা বেড়াচ্ছেন, কোথাও কোথাও নিবিড় বন, নিবিড় মানে কি? ঘন। হ্যাঁ, কোথাও কোথাও ঘন, একদম ঘন বন। সুখের বিষয় বাঘ নেই, এটা খুব আনন্দের বিষয়। হ্যাঁ, বন জঙ্গলে বাঘ আছে, সেই সময় আরও বাঘের উৎপাত ছিল, এটা স্বাভাবিক। কিন্তু যে সমস্ত অঞ্চলে তারা বেড়াচ্ছেন সেখানে নিবিড় বন হলে কী হবে, সচরাচর বাঘের দেখা মেলে না বা এরকম ধরনের কোনো বাঘের সম্পর্কে শোনা যায়নি ইতিপূর্বে, তাই সুখের বিষয়, মানে নিশ্চিন্তে বেড়াতে পারছে, বাঘ নেই, তাই নির্ভয় বেড়াইতে পারি। দাগ দাও এই লাইনটা, তাই নির্ভয় বেড়াইতে পারি, লাইনটা দাগ। এটার প্রশ্ন লিখবে যে কারা কি কারণে নির্ভয় বেড়াতে পারে, কারা কি কারণে নির্ভয় বেড়াতে পারে? কোনো ভয় নেই, তাহলে ভয়হীনভাবে বেড়াতে পারছে, সুখের সঙ্গে বেড়াতে পারছে, তার কারণ ওই নিবিড় অরণ্যে বাঘ টাঘ নেই। আমরা নির্জন বন্যপথেই বেড়াইতে ভালোবাসি। নির্জন বন্যপথ এর আগেও আলোচনা করেছি, তোমরা জানো যে বন্যপথ, বনের মাঝে বেশ নির্জনতা যেখানে আছে, লোকজনের যেখানে দেখা পাওয়া যায় না, একবারে শুনশান নির্জন, দেখবে গাছপালার একটা সুন্দর একটা আওয়াজ আছে, গাছপালার উপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তার একটা আওয়াজ, শুকনো পাতা খসে পড়ার আওয়াজ, পাখির ডাক, জীবজন্তুর আওয়াজ, মানে বনের মধ্যে যে অসাধারণ একটা সৌন্দর্য আর যে শব্দ, সেটাকে উপলব্ধি করার জন্য জনপ্রাণীহীন, লোকজনহীন, একা নির্জনতাটা কিন্তু খুব ভালো লাগে। তো লেখিকা নির্জন বন্যপথে বেড়াতে ভালোবাসেন। তো শুধু লেখিকা নয়, লেখিকার সঙ্গে তার সহযাত্রীরাও ভালোবাসেন নির্জন পথে বেড়াতে। সর্প এবং ছিনে যোগ আছে। হ্যাঁ, বাঘ নেই তো কী হবে, সাপ আছে, সাপের উৎপাত আছেই। আর ছিনে যোগ, ছিনে যোগ একদম সরু লিগলিকে যোগগুলো একবার বসলেই সহজে ছাড়ে না, যতক্ষণ না পর্যন্ত পুরো রক্ত শুষে শেষ করছে, টইটম্বুর হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গা থেকে ছাড়ে না। আবার রক্ত শোষা হয়ে গেলে আপনার থেকে গা থেকে খসে পড়ে। যাই হোক, এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, সাপের সঙ্গে এখনও পর্যন্ত দেখা হয়নি, সৌভাগ্য, ভাগ্য ভালো। কেবল 2-3 বার জোঁকে রক্ত শোষণ করিয়াছে, কখন এসে জোঁক গায়ে বসে গেছে, রক্ত শোষণ করে পড়ে গেছে, তারপরে যখন গা চুলকাচ্ছে, হ্যাঁ, তখন বোঝা যাচ্ছে আরে এইখানে তো লাল হয়ে রয়েছে, এখানে তো রক্ত খেয়ে কখন জোঁক চলে গেছে। তো 2-3 বার জোঁক রক্ত শোষণ করে চলে গেছে। যাই হোক, এদেশের স্ত্রীলোকেরা, এ দেশের মানে এই যে উত্তরবঙ্গ, এই যে পাহাড়ি অঞ্চলের স্ত্রীলোকেরা, এখানকার স্ত্রীলোকেরা যোগ দেখলে ভয় পায় না, কারণ এরা যোগ দেখতে দেখতে অভ্যস্ত। এদের যোগ সম্পর্কে একটা ধারণা রয়েছে, যোগ আসবে, গায়ে বসবে, রক্ত খাবে, চলে যাবে, আর বেশি কিছু করবে না, খুব বেশি ক্ষতি করে না, একটু রক্ত খাই যা। তো আমাদের ভুটিয়া চাগরানি ভালু বলে, এই লাইনটা দাগ দাও। আমাদের ভুটিয়া চাগরানি ভালু বলে, দাগ দাও, দাগ দিছ? প্রশ্ন লেখো, ভুটিয়া চাগরানি ভালু কি বলেছে বা কি বলে?
লেখো কোশ্চেন, ভুটিয়া চাকরানি ভালু কি বলে? তাহলে আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে। ভালু, ভুটিয়া চাকরানির নাম ভালু, লেখিকাদের জিনিসপত্রের যোগান দেওয়া, কাজকর্ম করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো ওই বাসাতে যে চাকরানি ছিল তার নাম ভালু। ভালু, ভাল্লুক না, ভালু। ভালু বলে। ভালু কি বলে? হ্যাঁ, ভালুকে ব্র্যাকেটে রাখো, ভালুকে ব্র্যাকেটে রাখো। ভালু বলে জোকে কি ক্ষতি করে? মানে জোকে ক্ষতি করে না। আমি এর আগের দিন বলেছিলাম না, প্রশ্ন যখন হ্যাঁ বাচকে হয় উত্তর তখন না বাচকে আসে। এই দেখো, জোকে কি ক্ষতি করে, এখানে কোথাও না নেই, মানে হ্যাঁ বাচকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে উত্তর কি হবে? না বাচকে আসবে না? জোকে কি ক্ষতি করে? তাহলে উত্তর হবে জোকে ক্ষতি করে না। তো ক্ষতি করে না, বড় জোর কি করে? রক্ত শোষণ হইলে আপনি চলিয়া যায়। হ্যাঁ, রক্ত খায়, আর রক্ত শোষণ হলেই আপনার থেকেই চলে যায়, খুব বেশি ক্ষতি টতি করে না। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে। 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে। ভুটিয়ানিরা বিশাল বড় লম্বা কাপড়, 7 গজ লম্বা কাপড়, তো এটাকে ঘাগরার মতো করে পরে। ঘাগরার মতো মানে জড়িয়ে 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 পরে। তো ব্র্যাকেটে রাখবে 7 গজ লম্বা কাপড়। রেখেছ? হ্যাঁ স্যার। 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে, ঘাগরার মতো করে জড়িয়ে পরে। এটা ওদের পোশাক আশাকের একটা বৈশিষ্ট্য। কোমরে 1 খণ্ড কাপড় জড়ানো থাকে, তো ওই ঘাগরার মতো করে পরার পর কোমরে 1 খণ্ড কাপড় জড়িয়ে রাখে। গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, বিলাতি শাল দ্বারা মাথা ঢেকে রাখে। তো তাদের যে পোশাক পরিচ্ছদ সম্পর্কে, বিশেষ করে এই যে মহিলাদের, পাহাড়ি মহিলাদের পোশাক পরিচ্ছদ কেমন ছিল সে সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। তোমরা এই অংশটাকে ব্র্যাকেটে রেখে দাও। এই অংশটাকে মানে এই যে ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে, এখান থেকে ব্র্যাকেট শুরু করবে, আর বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, এখানে গিয়ে ব্র্যাকেট শেষ করো। বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, গায়ে জ্যাকেট আর কোমরে 1 খণ্ড কাপড় জড়ানো থাকে, আর 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে জড়িয়ে পড়ে। পৃষ্ঠে মানে পিঠে 2-1 মন বোঝা লইয়া, পিঠে ওই পাহাড়ি রাস্তায় পিঠের উপরে 2-1 মন বোঝা নিয়ে অনায়াসে মানে অতি সহজে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পদ বাহিয়া উচ্চে ওঠে। প্রস্তর সংকুল মানে পাথরযুক্ত, তাহলে প্রস্তর সংকুল পথ, আবুড়া খাবুড়া পথ। আবুড়া খাবুড়া মানে কি? এবড়ো খেবড়ো, পাথরে পরিপূর্ণ দুর্গম পথ, এবড়ো খেবড়ো পথ। ওই পথ ধরে তারা উপরে উঠে যাচ্ছে পিঠে 2-1 মন বোঝা নিয়ে। 1 মন মানে কত কেজি? হ্যাঁ 40 কেজি, কিন্তু বলা হয়েছিল 40 কেজি পুরোপুরি নয়, 40 কেজির একটু কম, কিন্তু মোটামুটি আমরা আনুমানিক 40 কেজি ধরে নেব। তবে 1 মন মানে প্রকৃত অর্থে যদি ধরা যায় তাহলে 37.5 কেজি, 37.5, 37.5 কেজির মতো। তো প্রায় 40 কিলো বা 37.5 কেজি। তো পিঠে ওই রকম প্রায় 40 কিলো করে 1-2 মন, কখনো 40 থেকে 80 কিলোর মতো এত ভারী বোঝা নিয়ে ওই উঁচু নিচু পথে উঠে যায়। আবার ওই রূপে নিচেও আসে, উপরের দিকে ওঠে আবার নিচেও আসে। যে পথ দেখিয়ে আমাদের সাহস গায়েব হয়, অবাক করার অবস্থা। আমরা ওই রাস্তা দেখে নিচে দাঁড়িয়ে প্রথমেই আমরা কিন্তু চোখ বড় বড় করে ফেলি রসগোল্লার মতো, বাবা ওই পথে উঠতে হবে আবার। তো যে পথ দেখে আমাদের সাহস গায়েব হয়, একদম সাহস গায়েব উধাও, সেই পথেই উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে। অবলীলাক্রমে মানে সহজে, খুব সহজে অনায়াসে অবলীলাক্রমে উঠে যাচ্ছে। সত্যি দেখলে আমাদের আরও বেশি ভয় হয়, কিভাবে ওইভাবে সম্ভব, কিভাবে ওইভাবে উঠে যাচ্ছে। যাই হোক, তো ওদেরকে দেখে আমাদের শেখা উচিত। আমরা সমতল অঞ্চলে মানুষ, পাহাড়ে ওঠার অভ্যাস আমাদের নাই, কিন্তু খালি হাতে বোঝা না নিয়েও যদি আমরা এরকম পাহাড়ে উঠতে যাই, কতবার যে পিছলে পড়ি আছাড় খাই তার ঠিক ঠিকানা নেই, হয়তো গড়িয়ে টড়িয়েও চলে যেতে পারি। কিন্তু এরা ছোট থেকে এতটাই অভ্যস্ত, এদের কিছু মনেই হয় না, অনায়াসে এরা উঠতে পারে, অবলীলায় উঠে যেতে পারে। মহিলার সম্পাদক মহাশয়
আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে মহিলার সম্পাদক মহাশয়, এই লাইনটা দাগ দাও। মহিলার থেকে লিখিয়াছিলেন যে, এই লাইনটা পুরোটা দাগ দাও। মহিলার সম্পাদক মহাশয় কি লিখেছিলেন? প্রশ্ন লেখো, প্রশ্নটা লিখে রাখো। মহিলার সম্পাদক মহাশয় একবার কি লিখেছিলেন? লিখেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মহিলার সম্পাদক মহাশয় একবার কি লিখেছিলেন? এ বলছে আমাদের সম্বন্ধে লিখেছিলেন। বলো তো আমাদের সম্বন্ধে মানে কাদের সম্পর্কে লিখেছিলেন? স্যার নারীদের, স্যার নারীদের। নারীদিকে, রমণীদের, মহিলাদের সম্পর্কে লিখেছিলেন। মহিলার সম্পাদক মহাশয় কি লিখেছিলেন? না, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। এই লাইনটার ব্যাখ্যা এর আগে করে দিয়েছি। যাই হোক, তবু আর একবার আলোচনা হবে। রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। অবলা, বল নেই, শক্তি নেই। কেন না, তার নাকি দুর্বল। রমণী জাতির দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। এইরকমভাবে মহিলার সম্পাদক লিখেছিলেন রমণী জাতিকে এক অর্থে অপমান করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, ছোট করা। কি মেয়েরা কি এটা কি মানো নাকি? না স্যার। হ্যাঁ, না স্যার। একদম না। বলছে এক থাপ্পড়ে ছেলেদের দাঁতের পাটি ফেলে দিতে পারি? দুর্বল, অবলা। একদম স্যার। হ্যাঁ, যাই হোক, তো রমণী জাতির দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। তো আমি বলেছিলাম যে সম্পাদক মহাশয় তিনি লিখে এইরকমভাবে আক্রমণ করেছেন। আর যারা উচ্চশিক্ষিত, যারা রুচিশীল, যারা লেখক লেখিকা, যারা স্থূল রুচি সম্পন্ন নয়, মানে যারা সত্যি রুচিবান, তারা কখনো এই রকম ধরনের আক্রমণের বিরুদ্ধে হাতাহাতি করে না। তারা আক্রমণের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত করে। কিসের মাধ্যমে? স্যার লেখার মাধ্যমে। লেখার মাধ্যমে। লেখার মাধ্যমেই জবাব দিতে হবে, লেখার মাধ্যমেই বুঝিয়ে দিতে হবে, লেখার মাধ্যমেই। এটাও এক ধরনের অপমানের যোগ্য জবাব। জিজ্ঞাসা করি, এই লাইনটা দাগ দাও। জিজ্ঞাসা করিতে দাগ দাও। স্যার শুধু জিজ্ঞাসা করতে হ্যাঁ, শুধু জিজ্ঞাসা করি। প্রশ্ন লেখো, কে কাকে কি জিজ্ঞাসা করেছিলেন? প্রশ্ন লেখো, কে কাকে কি জিজ্ঞাসা করেছিলেন? তাহলে কে জিজ্ঞাসা করেছিলেন? লেখিকা জিজ্ঞেস করছেন, বেগম রোকেয়া। কাকে? ওই যে মহিলার সম্পাদককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করছেন যে আপনি যে লিখেছিলেন রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, তো এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত নাকি? আমি একবার জিজ্ঞাসা করছি আপনাকে, এই যে ভুটিয়ানিরা, এরা যে এরকম ভারী বোঝা নিয়ে প্রায় 40 থেকে 80 কিলো, প্রায় 1-2 মণ বোঝা নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আবার ওইভাবে নিচে নামছে, তো এরা এত পরিশ্রম করে, এরা কি দুর্বল? তো এই রমণী জাতি, এই ভুটিয়ানি রমণীরা কি দুর্বল? আপনি তো রমণী জাতি সম্পর্কে লিখেছেন, তার মানে এই ভুটিয়ানিরা এরাও তো রমণী, তো এরা কি দুর্বল জাতির অন্তর্গত নাকি? হ্যাঁ, এরা দুর্বল জাতির অন্তর্গত কখনোই হওয়ার কথা নয়, কারণ ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নয়। এরা যে উদরান্ন মানে উদরের, পেটের অন্ন, মানে ভাতের যোগানের জন্য, মানে জীবিকা নির্বাহের জন্য, এরা কিন্তু মোটেও পুরুষদের প্রত্যাশী থাকে না, পুরুষদের মুখাপেক্ষী থাকে না। কখন পুরুষরা উপার্জন করবে, মহিলাদের হাতে তুলে দেবে, তাদের খাবারের ব্যবস্থা করবে, ভরণ পোষণের ব্যবস্থা করবে, সেটা কিন্তু ভুটিয়ানিরা করে না। এই পাহাড়ি জাতির মহিলাদের মধ্যে এরকম ধরনের রীতি আমরা দেখি যে এরা দোকানে টোকানে দেখবে মহিলারাই বেশি বসছে, ব্যবসার কাজ করছে। হ্যাঁ, আবার দেখবে সংসারও সামলাচ্ছে, দোকানেরও কাজ করছে, বোঝা রোজা নিয়ে ওপরে উঠছে, নিচে নামছে। আবার তো বিজনেস ইন্ট্রোডিউস ওরাই করে, মহিলারাই করে। তাই ওরা কিন্তু অপেক্ষা করে না পুরুষদের মুখের দিকে তাকিয়ে, পুরুষরা উপার্জন করে নিয়ে আসবে, তারপরে সংসার চলবে, তারপরে ওদের পেটের ভাত জোগাড় হবে, তা কিন্তু নয়। তাই বলছে ইহারা পুরুষদের প্রত্যাশী নয়, উদরান্নের জন্য সমভাবে উপার্জন করে। পুরুষরা যেমন উপার্জন করে তাদের সঙ্গে সমানভাবে উপার্জন করে, তাদের সাথে উপার্জন করে, কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জন করে। এরা কোনো অংশে পুরুষদের থেকে পিছিয়ে নেই, বরং অধিকাংশ স্ত্রীলোক দিগকেই পাথর বহিতে দেখি। বরং বেশিরভাগ স্ত্রীলোকেরা রাস্তায় পাথর বিছিয়ে যে রাস্তা তৈরি হচ্ছে সেই কাজে পাথর বয়ে নিয়ে আসার কাজটা করে। পাথর বিছিয়ে রাস্তা তৈরির কাজে, পাথর বিছানোর কাজটা অনেক কম কষ্টের, অনেক কম পরিশ্রমের, কিন্তু পাথর বয়ে নিয়ে আসার কাজটা অনেক বেশি পরিশ্রমের, কষ্টের। অথচ এই কাজটাই, এই কষ্টের কাজটাই, পরিশ্রমের কাজটাই স্ত্রী লোকেরা করে, পুরুষরা নয়। পুরুষেরা বেশি বোঝা বহন করে না। তো পুরুষেরা কি করে?
যখন মহিলারা পাথর বয়ে নিয়ে আসে, পুরুষেরা সেই পাথরগুলোকে বিছিয়ে রাস্তা তৈরি করে। হ্যাঁ, অবলারা প্রস্তর বইয়া লইয়া যায়। এখানে অবলারা ব্যঙ্গ করে ব্যঙ্গের জবাব দিয়ে বলছে, অবলারা এই মহিলারা প্রস্তর বইয়ে নিয়ে যাচ্ছে। সবলেরা মানে পুরুষেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, আর সেই কাজে বালক বালিকারাও যোগদান করে। তাহলে বালক বালিকাদের পরিশ্রম বেশি করা সম্ভব নয়, বালক বালিকারা বেশি পরিশ্রম বেশি কষ্ট করতে পারে না। তাহলে বালক বালিকারা যদি পাথর বিছানোর কাজে পুরুষদের সাহায্য করে, তাহলে পুরুষদের সঙ্গে বালক বালিকাদের সঙ্গে পুরুষরা সমগোত্রের মধ্যে পড়ে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়, জিজ্ঞাসা করছে। তাহলে এখানকার সবলেরা বালক বালিকার দলভুক্ত বোধ হয়। তাহলে সবলেরা বলতে কাকে বোঝানো হলো? ব্যঙ্গ করে পুরুষ মানুষকে। হ্যাঁ, বালক বালিকাদের সঙ্গে ব্যঙ্গ করেই বলল, বালক বালিকাদের সঙ্গেই পড়ে পুরুষেরা। তাহলে পুরুষেরা বালক বালিকা দলভুক্ত। তার মানে কি সুন্দর জবাব দিল, একবারে মহিলার সম্পাদকের মুখে ঝামা ঘষে দিয়েছে। দারুণ ব্যঙ্গ। একদম ঝামা বসে দিয়ে চুনকালি লাগিয়ে দাও। ভুটিয়ানিরা পাহাড়িনী বলিয়া আপন পরিচয় দেয়। এই পাহাড়িনী শব্দটাকে ব্র্যাকেটে রাখো, পাহাড়িনীকে ব্র্যাকেটে রাখো। ভুটিয়ানিরা নিজেদের পরিচয় দেয় পাহাড়িনী বলে, তারা পাহাড়ে থাকে তাই পাহাড়নি। আর আমরা যারা নিচে থাকি তাই আমাদেরকে নিচে কাদমি বলে। নিচে কাদমিকেও ব্র্যাকেটে রাখো। এমসিকিউ প্রশ্ন হবে, নিচে কাদমি কাদেরকে বলে? আমাদের সমতল অঞ্চলের যারা অধিবাসী তাদেরকে নিচে কাদমি বলে। যেন নিচে কাদমি, যেন ইহাদের মতে, মানে এই পাহাড়ের ভুটিয়ানিদের মতে, ইহাদের মতে নিচে কাদমি অসভ্য। হ্যাঁ, আমরা এদের কাছে যেন অসভ্য, কারণ আমাদের সেই ধরনের অসৎ গুণগুলো রয়েছে। স্বভাবত এরা স্বভাবগত দিক থেকে কি না শ্রমশীলা, মানে শ্রম পরিশ্রম করতে পারে যথেষ্ট, কার্যপ্রিয়, কাজকে ভালোবাসে, কাজ করতে ভালোবাসে। আমাদের অনেকে যেমন কাজ করতে ফাঁকি দিতে ভালোবাসি, এরা কিন্তু কাজ করতে ভালোবাসে। আবার এরা সাহসী হয়। হ্যাঁ, সত্যিই সাহসী, ওইভাবে পাহাড়ি ওঠা, ওইভাবে বোঝা নিয়ে পাহাড় থেকে নামা, হ্যাঁ, সাহস ছাড়া হয় না। সত্যবাদী, সত্যি কথাই বলে। কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। সদ্গুণরাজিকে ব্র্যাকেটে রাখো। সদ্গুণরাজি এই কথাটাকে, এই শব্দটাকে ব্র্যাকেটে রাখো। এরা সদ্গুণগুলোকে হারাচ্ছে। আর সদ্গুণগুলোর মধ্যে কি কি? এই যে পরিশ্রম করার ক্ষমতা, কাজকে ভালোবাসার ক্ষমতা, সাহস, আবার সত্যবাদিতা, এই সমস্ত সদ্গুণগুলো এরা হারাচ্ছে আমাদের সংস্পর্শে এসে। নিচে আদমির সংস্পর্শে এসে সদ্গুণগুলো হারাচ্ছে, অসৎগুণগুলো এদের মধ্যে ঢুকছে। যেমন বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, এই অসৎগুণ, চুরি করার অভ্যাস তৈরি হচ্ছে। দুধে জল মেশানো, হ্যাঁ, দুধে জল মেশানো এদের আমাদের থেকে এরা শিখছে। ইত্যাদি দোষ শিখিতেছে। দাগ দাও, দাগ দেবে ইত্যাদি দোষ শিখিতেছে, এইটুকুতে দাগ দাও। ইত্যাদি দোষ শিখিতেছে, এটুকু থেকে দাগ দাও। হ্যাঁ, প্রশ্ন লিখবে কোন দোষের কথা বলা হয়েছে বা কারা কোন দোষ শিখছে। প্রশ্ন লেখো, কারা কোন দোষ শিখছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়। যারা নিচেকা আদমি মানে আমরা, আমাদের এইখানকার অধিবাসীদের সঙ্গে এদের বিয়ের সম্পর্ক তৈরি হয়। এই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। এরকম বিবাহ বন্ধনে যখন পাহাড়ের জাতির সঙ্গে আমাদের জাতি বা আমাদের জাতির সঙ্গে পাহাড়ি জাতির একটা সম্পর্ক তৈরি হয়, তখন ওরা আমাদের সঙ্গে মিশছেও। আর এই ইদানিং আমরা কি দেখতে পাচ্ছি না, পাহাড় অঞ্চলের বহু মানুষ সমতল অঞ্চলে এসে বসবাস করছে, বাড়িঘর বানিয়েছে, চাকরি বাকরি করছে, হ্যাঁ, বিয়ে শাদী করছে। আমাদের সঙ্গে এদের অনেকের সম্পর্কও তৈরি হচ্ছে। এরকমভাবে সামাজিক একটা সম্পর্কের মধ্য দিয়ে এদের সমাজ আমাদের সমাজের সঙ্গে মিশে যাচ্ছে। যাই হোক, লেখিকা যে সময় বলেছিলেন সেই সময় সেটা সংখ্যায় কম হতো, এখন একটু বেশি হচ্ছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। লেখিকারা এখনও পর্যন্ত আছে কার্শিয়াংয়ে, এখনও কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে যায়নি। তো কার্শিয়াংয়ের ওই বাসা থেকে 1 মাইল দূরে, 1 মাইল মানে কত কিলোমিটার? 1.6 মানে 1.5 কিলোমিটারের একটু বেশি। ব্র্যাকেটে রাখো 1 মাইল দূরে, এটা ব্র্যাকেটে রাখো। 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। 1 মাইল দূরে একটা ঝর্ণা বইতেছে। সেই ঝর্ণায়
অপূর্ব সৌন্দর্য। এখান হইতে ওই দুগ্ধ ফেননিব জলস্রোত দেখা যাইতেছে, ওই বাসার কাছ থেকেই দেখা যাচ্ছে ঝর্ণা থেকে জল পড়ছে, সেই জল নিচে যখন পড়ছে তখন সেখান থেকে দুধের ফেনার মতো ফেনা উঠছে। দুগ্ধ ফেননিভ, দুধের ফেনার নিভ মানে নেয়, এইভাবে দুধের ফেনার মতো ফেনা উঠছে আর জলস্রোত নিচের দিকে দুরন্ত গতিতে বয়ে চলেছে। দিবা নিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। দিন রাত ওই নির্ঝরের ওই ঝর্ণার ওই জলপ্রপাতের যে কল্লোল গীতি, কল্লোল ওই যে নদীর যে জলের শব্দ, কলকল বা কুলকুলু ধ্বনি, তাকে কল্লোল গীতি বলা হয়। এই কল্লোল গীতি শুনে লেখিকার মনের ভক্তি যেন 2 গুণ 3 গুণ বেগে উচ্ছ্বসিত হয়ে উঠছে ঈশ্বরের প্রতি। এমন একটা স্বর্গীয় পরিবেশ, এই পরিবেশে লেখিকার ঈশ্বরের প্রতি ভক্তি দ্বিগুণ তিগুণ বেগে যেন উচ্ছ্বসিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এবং ওই দিকে তাকিয়ে থাকতে থাকতে লেখিকার ভক্তিভাব এতটা তাকে উদ্বেলিত করে, তার মনে হয় তিনি মনে মনে বলছেন, বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? কেন আমার এই প্রাণ ওই জলস্রোতের সাথে সাথে জলস্রোতের মতো গিয়ে শ্রীচরণে, পরমেশ্বরের শ্রীচরণে মানে ঈশ্বরের চরণ প্রান্তে কেন লুটিয়ে পড়ে না? এইভাবে ভক্তিতে লেখিকা বিভোর হয়ে গেছেন। অধিক কি বলিব, বলে তো শেষ করা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ভেতরের অনুভূতিকে সবাই যে এত সুন্দর করে বর্ণনা করতে পারে তা নয়। লেখিকা বলছে অধিক কি বলবো, অধিক আর বলার মতো ভাষা নেই। তবে এটুকু বলতে পারি, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী, পাহাড়ে এসেছি অত্যন্ত সুখী, খুব সুখে আছি এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। দাগ দাও, ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছিতে দাগ দাও। ঈশ্বরের কাছে লেখিকা কৃতজ্ঞ। প্রশ্ন লেখো, কে কেন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ? প্রশ্ন লেখো, কে কেন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ? তাহলে উত্তর হবে লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তার কারণ কৃতজ্ঞ, যে কৃতজ্ঞ সে তো উপকারীর উপকার স্বীকার করে। এখানে ঈশ্বর কি উপকার করেছে? থরে থরে সাজিয়ে দিয়েছে অপূর্ব সৌন্দর্য, তা দেখার সুযোগ করে দিয়েছে। তো ফলে ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞ, ধন্য, তার আশাটা সার্থক, তিনি খুব সুখী পাহাড়ে আসিয়া। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি। এর আগে লেখিকা সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন, বঙ্গোপসাগর দেখেছিলেন। তবে বঙ্গোপসাগরের কি আর সম্পূর্ণ অংশ দেখেছেন? নিশ্চয়ই না। হ্যাঁ, কয়েকদিনের জন্য হয়তো গেছেন, বঙ্গোপসাগরের সামান্য সৌন্দর্য দেখেছেন, বাকি ছিল তাও সমুদ্র দেখার স্বাদ তো মোটামুটি কিছুটা হলেও পূরণ হয়েছে, পুরোপুরি হয়নি। কিন্তু বাকি ছিল পর্বতের, আগে তিনি আসেননি তাই বাকি ছিল পর্বতের একটা নমুনা দেখা। বিশাল হিমালয় পর্বত, সেই বিশাল হিমালয় পর্বতটা তার ঘুরে দেখার পুরোটা সম্ভব নয়, তার মধ্যে সামান্য একটু অংশ এই কার্শিয়াংয়ে আর দার্জিলিংয়ে বেড়াতে এসে তিনি দেখলেন। তো সেই নমুনা দেখার পরে এখন সে স্বাদ পূর্ণ হইল। দাগ দাও, দাগ দেবে, এখন সে স্বাদ পূর্ণ হইল। এই লাইনটাতে কোন স্বাদ পূর্ণ হলো? না, পাহাড়ের নমুনা দেখার স্বাদ পূর্ণ হলো। কিভাবে পূর্ণ হলো? কোশ্চেনটা এরকম হবে যে কার কোন স্বাদ পূর্ণ হলো। কার কোন স্বাদ পূর্ণ হলো, এটাই লেখো। কার কোন স্বাদ পূর্ণ হলো? উত্তর হবে লেখিকার স্বাদ পূর্ণ হলো পাহাড়ের নমুনা দেখার। কিভাবে? না, লেখিকা এবং তার সহযাত্রীরা এই পার্বত্য অঞ্চলে বেড়াতে এসেছিলেন কয়েকদিনের জন্য। এখানে বেড়াতে এসে অপূর্ব সৌন্দর্যে বিমোহিত হয়ে, মুগ্ধ হয়ে তার পাহাড়ের সৌন্দর্য দেখার স্বাদ কিছুটা হলে পূর্ণ হয়েছিল। যাই হোক, না, স্বাদ পূর্ণ হয়েছিল এখানে বলা হয়েছে, কিন্তু পুরোপুরি যে এখনো পর্যন্ত সেই পাহাড়ের সৌন্দর্য দেখার স্বাদ যে মেটেনি, লেখিকা কিন্তু জোর গলায় বলছেন যে না, স্বাদ তো মিটে নাই, স্বাদ মিটেনি। যারা পাহাড়ি সৌন্দর্যতে বিভোর হয়ে যায়, পাহাড়ি সৌন্দর্য যাদেরকে আকৃষ্ট করে, দিনের পর দিন বসে যদি পাহাড়ের সৌন্দর্য দেখে তাও মনে হয় না মন ভরলো। তাই লেখিকারও মনে হয়েছে সেই স্বাদ মেটেনি। কারণ যত দেখছেন
দেখার স্বাদ যেন বেড়ে যাচ্ছে, ইচ্ছেটা যেন আরও বেড়ে যাচ্ছে। বলছে যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। যত দেখি ততই দেখার ইচ্ছে, দেখার পিপাসা, দেখার ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, শত শত গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়েছেন। কে 2টো চক্ষু দিয়েছে? আমাদের ঈশ্বর। ঈশ্বর শুধু 2টো চক্ষু দিয়েছে। হ্যাঁ, বলেছিলাম আরগাসের মতো 1000 চক্ষু দেননি কেন? এই আরগাস সেই জাদুকর আরগাস নয়, রোমান আরগাস না, গ্রিক উপকথা, গ্রিক, রোম না, গ্রিক উপকথায়, গ্রিক উপকথায় কীর্তিমান পুরুষ আরগাসের কথা বলা হয়েছে, যার শরীরে 1000 চোখ, আর ওই চোখগুলো তুলে ময়ূরের পুচ্ছে লাগিয়েছিল। কে লাগিয়েছিল? গ্রিক দেবী হেরা। হ্যাঁ, গ্রিক দেবী হেরা। তাহলে আমাদের 2টো চোখ দিয়েছেন ঈশ্বর। লেখিকা বলছে প্রভু আমাকে 2টো চোখ দিয়েছেন কেন? এই 2 চোখে তো দেখে স্বাদ মিটছে না, আরও বেশি বেশি করে চক্ষু দিতে পারলেন না? হ্যাঁ, এই 2টো চক্ষু দিয়ে কত দেখব? প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন? অনেকগুলো চক্ষু আপনি দিতে পারতেন। যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নেই। যত দেখছে মনের স্বাদ কিছুটা পূর্ণ হচ্ছে, যত দেখছে দেখার স্বাদ বেড়ে যাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে, কিন্তু ভাষায় যে প্রকাশ করবেন, বর্ণনা করবেন, সেই ভাষায় প্রকাশ করা, ব্যক্ত করার মতো ক্ষমতা তার নেই। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো। এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। প্রত্যেকটা উচ্চশৃঙ্গ নিজেকে সুসজ্জিত করেছে, নিজেকে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা ঝর্ণা, চা বাগান, ঝর্ণা, জলপ্রপাত, তারপর হচ্ছে উচ্চশৃঙ্গ, তারপরে পাহাড়ি নিবিড় জঙ্গল, সবাই নিজেদেরকে সাজিয়ে রেখেছে। একদিকে তাকিয়ে থাকলে আরেকজন কি বলে? কি বলে? আমায় দেখো, আমায় দেখো, আমায় দেখো। শুধু ওকে একাকে দেখছো কেন? আমাকে দেখো, আমি এত সুন্দর সেজেছি। হ্যাঁ, আমায় দেখো। প্রত্যেকটি ঝর্ণা যেন বলে আমায় দেখো। প্রত্যেকটা ঝর্ণা ডেকে ডেকে বলছি আমরা এত সুন্দর করে সেজেছি, একজনের দিকে তাকিয়ে থাকলে হবে? আমায় দেখো, আমায় দেখো। ডাক দাও। প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, না, প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা যেন বলে, এই পুরোটা দাগ দাও। প্রত্যেকটি থেকে বলে পর্যন্ত দাগ দাও। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, দাগ দাও। দাগ দিয়েছো? আর প্রশ্ন লেখো। হ্যাঁ, প্রশ্ন লেখো। উচ্চশৃঙ্গ ঝর্ণা কি বলে? প্রশ্ন লেখো। উচ্চশৃঙ্গ ও ঝর্ণা কি বলে? প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা কি বলে? বলছে আমায় দেখো, আমায় দেখো। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, বিস্ফারিত নয়নে, বড় বড় চোখ করে, বিস্ফারিত চোখ করে, গোল গোল ফুটবলের মতো, মার্বেলের মতো, ফুটবলের মতো চোখ করে, রসগোল্লার মতো চোখ করে অবাক দৃষ্টিতে যখন তাকিয়ে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে। ঈষৎ হাস্যে, হালকা হাসি হেসে, মুচকি হাসি হেসে ভ্রুকুটি করে বলছে, এই কি বল, কি বলে? এই কি দেখো আমাদের, বলে আমাকে কি দেখো? এই লাইনটা দাগ দেবে, দাগ দেবে। তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, দাগ দাও। তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, দাগ দাও। এবারে প্রশ্ন লেখো। কারা ভ্রুকুটি করে কি বলে? কারা ভ্রুকুটি করে কি বলে? লেখা কমপ্লিট? হ্যাঁ, তাহলে ঝর্ণা, উচ্চশৃঙ্গ প্রত্যেকে ঈষৎ হাস্যে কি বলে? ভ্রুকুটি করে বলে হেসে, আমাকে কি দেখো, আমাকে কি দেখো, আমাকে এত দেখার কি আছে? না, আমাকে দেখার দরকার নেই এত। আমার স্রষ্টাকে স্মরণ করো। আমাকে এত সুন্দর করে যে সাজিয়েছে সে হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, ঈশ্বর। আরে তাকে স্মরণ করো, যিনি এঁকেছেন আমাকে, তার কথা ভাবো। ঠিক কথা। চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়। চিত্র দেখে, ছবি দেখে কার নৈপুণ্য, কার নিপুণতা বোঝা যায়, কার দক্ষতা বোঝা যায়? যে ছবিটা এঁকেছে। হ্যাঁ, চিত্র করে। হ্যাঁ, তাহলে এমন পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে এইরকম অপূর্ব সৌন্দর্যের ছবি কে এঁকেছেন? ঈশ্বর। তাহলে সেই ঈশ্বরকে স্মরণ করতে হবে। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে? নাম শুনে কি আর চেনে? কাজ দেখে চেনে।
নাম শুনে চেনে না। নামটা যদি প্রচারিত হয়ও তাহলে বুঝতে হবে তার নামটা প্রচারিত হয়েছে তার কাজের জন্য, তার কাজটা দেখেই নামটা ছড়িয়ে গেছে, তারপরেই তার নামটা শুনে লোকে চেনে, ও এই নাম, তাহলে এইরকম নামের ব্যক্তি, তার মানে এত সুন্দর উনি ছবি টবি আঁকেন বা এত সুন্দর ওনার আঁকার ছবি আছে বা ওনার প্রতিভা আছে। কিন্তু কাজ ভালো না করলে, দক্ষতা না থাকলে নামের মধ্যে চেনা যায় না। কাজের মধ্য দিয়ে নাম প্রচারিত হয়, নামের মধ্য দিয়ে তারপরে চেনে। তাই বলছে নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে। নাম শুনে কি সবাই সবাইকে চেনে না, কাজ দেখে, চিত্র দেখে, চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ। হিমালয়ের এই যে পাদদেশ, হিমালয়ের এই যে পাদদেশ অঞ্চল, এই অঞ্চল অনেক বড়, বিশাল বড়, কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। লেখিকা বহুদিন পরে প্রথমবারের জন্য এসেছেন, তাহলে তার কাছে এই অল্প জায়গাটুকুই বিরাট, এই অল্প জায়গার সৌন্দর্যটুকুই বিরাট বড় বিস্তৃত। আর গোটা পাহাড়ি অঞ্চল, গোটা পার্বত্য অঞ্চল, গোটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের যে সৌন্দর্য ছড়িয়ে আছে সেটা তো লেখিকার কাছে সীমাহীন। আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে, মহাশিল্পী মানে ঈশ্বর সারা বিশ্ব জুড়ে যে সৌন্দর্য সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন, সেই সৌন্দর্যের মধ্যে হিমালয়ের সৌন্দর্য কিছুটা। তাই হিমালয়ের সৌন্দর্য ক্ষুদ্র। আমি বলছি, লেখিকা বলছেন সারা পৃথিবীময় যে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে সেই সৌন্দর্য এঁকেছেন কে না ঈশ্বর। তাহলে সারা পৃথিবী জুড়ে সৌন্দর্যের মধ্যে হিমালয়ের সৌন্দর্যটা একটু কম হবে, ক্ষুদ্র হবে, ছোট হবে। সেটা কীরকম, কার মতো না বালুকা কণা বলিলেও বড় বলা হয়, বালি কণার মতোই। তার মানে সারা পৃথিবী জুড়ে আরও 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 সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। হিমালয়ের সৌন্দর্য যেন সারা পৃথিবীর তুলনায় অতি সামান্য, অতি তুচ্ছ, অতি ক্ষুদ্র। আর কত ক্ষুদ্র না বালি কণা বললেও, একটা বালি বললেও ভুল হবে, বড় বলা হয়ে যাবে। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, সৃষ্টিকর্তা আমাদের চোখ দিয়েছে, আমাদের কান দিয়েছে, মন দিয়েছে, তাহলে সেই সৃষ্টিকর্তার যদি গুণ কীর্তন আমরা না করি, প্রশংসা যদি না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? হ্যাঁ, তাহলে কৃতজ্ঞতা হয়। কৃতজ্ঞতা মানে কি? বিশ্বাসঘাতকতা করা হয়। তাহলে লাইনটা দাগ দাও। তবে কি কৃতজ্ঞতা হয় না, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কখন কৃতজ্ঞতা হয়? লেখিকা বলছেন তবে কি কৃতজ্ঞতা হয় না? না বাচকে প্রশ্ন আছে, উত্তর হবে হ্যাঁ বাচকে, হ্যাঁ কৃতজ্ঞতা হয়। তো প্রশ্ন কখন কৃতজ্ঞতা হয়, অর্থাৎ কখন বিশ্বাসঘাতকতা করা হয়? না যখন আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন নিয়ে যদি আমরা স্রষ্টার অর্থাৎ সৃষ্টিকর্তার ঈশ্বরের গুণ কীর্তন না করি, তার এমন সুন্দর সাজিয়ে রাখা সৌন্দর্যের প্রশংসা না করি, তার প্রশংসা না করি, তার দক্ষতা, তার কৃতিত্বের প্রশংসা না করি, তাহলে আমরা কিন্তু বিশ্বাসঘাতক। মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। এই লাইনটা দাগ দাও, তবে তৃপ্তি হয়, তবে তৃপ্তি হয়, তে দাগ দাও। দাগ দিয়েছ? প্রশ্ন লেখো, কখন তৃপ্তি হয় বা কি করলে তৃপ্তি হয়? কখন তৃপ্তি হয় বা কি করলে তৃপ্তি হয়? তাহলে প্রশ্ন হবে মন মস্তিষ্ক প্রাণ সব নিয়ে যদি আমরা উপাসনা করি, কার না ঈশ্বরের, আমরা যদি মন প্রাণ দিয়ে উপাসনা করি, ঈশ্বরের উপাসনা করি, তবে গিয়েই তৃপ্তিটা হয়। তবে এইভাবে কিন্তু ততক্ষণে তৃপ্তি হবে না। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে, অন্তত আমার মতে, লেখিকার মতে, উপাসনা হয় না। তো টিয়া পাখির মতো, টিয়া পাখিকে মুখস্থ করালে, টিয়া পাখিকে যেগুলো মুখস্থ করানো হয় সেগুলোই শুধু সে বলতে থাকে,
তো টিয়া পাখির মতো কণ্ঠস্থ করা, ঠোঁটস্থ করা কতগুলো কথা বলে দিলেই কি এত সুন্দর সৌন্দর্যের বর্ণনা হয়? না যে সৌন্দর্যকে সৃষ্টি করেছেন তার প্রশংসা হয়। প্রশংসা করার জন্য শুধু টিয়া পাখির মতো কতগুলো শব্দ উচ্চারণ করলে হয় না, রীতিমতো মন প্রাণ দিয়ে, আবেগ দিয়ে, হৃদয় দিয়ে ঈশ্বরের উপাসনা করতে হবে, তার প্রশংসা করতে হবে। কারণ তদ্রূপ উপাসনায়, মানে সেই রকম উপাসনায় শুধু কয়েকটা তোতা পাখির মতো শব্দ উচ্চারণ করে উপাসনা করলে সেখানে প্রাণের আবেগ থাকে না। প্রাণের আবেগ থাকে হৃদয় থেকে যদি উপাসনা, হৃদয় থেকে যদি ভক্তি, হৃদয় থেকে যদি উঠে আসে আন্তরিকতা। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে, এই পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সত্যই সমস্বরে বলিয়া ওঠে। সত্যই মানে সততই, মানে হচ্ছে আপনার থেকেই, নিজের থেকে, ভেতর থেকে উঠে আসে, আপনার থেকে উঠে আসে, নিজের থেকে উঠে আসে, সমস্বরে বলে ওঠে কি না ঈশ্বরই প্রশংসার যোগ্য। মন থেকে বলে ওঠে যে ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। দাগ দাও। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সত্যই সমস্বরে বলিয়া ওঠে। দাগ দাও। প্রাকৃতিক থেকে বলিয়া উঠে পর্যন্ত লাইনটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, মন প্রাণ সমস্বরে কি বলে ওঠে? মন প্রাণ সমস্বরে কি বলে ওঠে? দাগ দাও। দাগ দিয়েছ? কোশ্চেন লিখেছ? সমস্বরে কি বলে ওঠে? পরের লাইনটা দাগ দাও। ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। এই লাইনটা দাগ দাও। এই দুটো লাইনে একটা দাগ। ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। এটার প্রশ্ন লেখো, ঈশ্বর কেন প্রশংসার যোগ্য? ঈশ্বর কেন প্রশংসার যোগ্য? প্রশ্ন। এই প্রশ্নটার পাশে একটা অবলিক চিহ্ন দিয়ে, মানে অথবা চিহ্ন দিয়ে লেখো, কে কেন ধন্য? তিনি ধন্য, মানে কে কেন ধন্য? উত্তর একই হবে, কে কেন ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। যখন মন থেকে, একেবারে মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে সমস্বরে বলে উঠি যে ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, তখন মুখে বলার দরকার হয় না টিয়া পাখির মতো কতগুলো কথা ব্যবহার করে, শব্দ ব্যবহার করে ঈশ্বরের আলাদা করে প্রশংসা করার দরকার হয় না শব্দ দিয়ে। ঈশ্বরের আলাদা করে প্রশংসা করার দরকার হয় না যদি বা যখন এই বিপুল সৌন্দর্য দর্শন করে মোহিত হয়ে অন্তর থেকে উঠে আসে সেই কথা যে সত্যি ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। কারণ তার সৃষ্টি ছাড়া, তার অবদান ছাড়া, তার কৃতিত্ব ছাড়া, তার সৃষ্টি ছাড়া এইভাবে লেখিকা কিছুতেই বিভোর হতেন না, মুগ্ধ হতেন না। লেখিকা এতটাই বিমুগ্ধ, এতটাই মুগ্ধ হয়েছেন যে মুখে নয়, অন্তর থেকে ঈশ্বরের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা এবং ঈশ্বরের জন্য বিপুল প্রশংসা উচ্ছ্বসিত হয়ে উঠছে। আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা।